নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে। শুভ হোক, ভালো হোক, সবাই ভালো থাকুন, পৃথিবী ভালো থাকুক এই কামনা করি। আর আমরা যারা বাংলা সাহিত্যকে ভালোবাসি, আমরা যারা বাংলা সাহিত্য পড়ি, বাংলা সাহিত্যের চর্চা করি, যে যার নিজের মতন করে করি, তাদের কাছে আজকে একটা বিশেষ দিন। তার কারণ আজকে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। হ্যাঁ, একটা কাজ করতে পারি কি আমরা, আজ সারাদিনের মধ্যে একবার বঙ্কিমচন্দ্রের কোনো একটা লেখা একটু পড়বো, ব্যাস এইটুকুই। বঙ্কিমচন্দ্রকে এইভাবেই আমরা স্মরণ করব। এইভাবে করা যায় কিনা, যারা যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব, তারা একটু ভেবে দেখতে পারেন। তো এইবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 13ই আষাঢ় 1431, ইংরেজির 28শে জুন 2024, শুক্রবার, সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 4:58, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ। দিনের বেলা 6:44 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম শান্তার কথা, লোমপাদের কথা, অঙ্গদেশে অনাবৃষ্টির কথা, এবং ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসা হয়েছে যজ্ঞ করবার জন্য এই অঙ্গদেশের রাজধানীতে, এবং শান্তার উপরে দেওয়া হয়েছে তার দেখাশোনা করবার ভার। এইখান থেকে আমরা আজকের গল্প শুরু করব, যতটা পর্যন্ত যাওয়া যায় দেখা যাক। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ঈশ্বর ব্যক্ত ও অব্যক্ত। ছোট লেখা, আজকেই পড়বো এবং আজকেই শেষ হয়ে যাবে। তারপরে কথামৃত থেকে পাঠ, অতঃপর আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু করতে চলেছি পুরাণ চিরন্তন। ঋষ্যশৃঙ্গ মুনিকে অঙ্গরাজ্যে নিয়ে আসা হয়েছে যজ্ঞ করবার জন্যে, আর শান্তাকে দেওয়া হয়েছে তার পরিচর্যা করার ভার। এই যে ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসা হয়েছে এখানে, এবং ঋষ্যশৃঙ্গকে দিয়ে যজ্ঞ করানো হচ্ছে, এবং সেই যজ্ঞের ফলে দুদিনের মধ্যে বৃষ্টি নেমে গেল। অনাবৃষ্টিতে একেবারে ফুটি ফাটা হয়েছিল গোটা অঙ্গরাজ্য। সেইখানে বৃষ্টি এলো, তুমুল বৃষ্টি এলো, মানে একেবারে সমস্ত চারপাশ ঝাপসা করে বৃষ্টির পর্দা ফেলে দিয়ে বৃষ্টি এলো। আর বৃষ্টি এলে যা হয়, দীর্ঘ অনাবৃষ্টির ফলে অঙ্গরাজ্যের মাটি শুকনো, ফুটি ফাটা হয়ে গিয়েছিল। ওই লোল চর্ম বৃদ্ধ বা বৃদ্ধার মুখের চামড়া, শরীরের চামড়া যেরকম বড় 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 সমস্ত ফাটল ধরে যায়, সেই ফাটল ধরে গিয়েছিল। মাটি যেন বৃদ্ধ হয়ে গিয়েছিল, বৃদ্ধা হয়ে গিয়েছিল। সেইখানে বৃষ্টির জল এসে পড়ছে, একবারে আছড়ে পড়ছে জল, আর সেই মাটি তার সমস্ত ফাটলগুলোকে বুঝিয়ে 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 সে আবার যুবতী হয়ে উঠছে। আবার তার মধ্যে ঘাস গজাচ্ছে, আবার তার মধ্যে গাছগুলো পাগলের মতো লাফালাফি করছে, নাচানাচি করছে, এবং তারা আবার যৌবনে ফিরে আসছে। অঙ্গরাজ্যে বিরাট উৎসব, বিরাট বিপুল উৎসব। অঙ্গরাজ্য বেঁচে গেল, বেঁচে গেল ঋষ্যশৃঙ্গর জন্য। ঋষ্যশৃঙ্গ এসে যজ্ঞ করলেন, এবং তার তো অমিত শক্তি, অমিত ক্ষমতা। তিনি নিজের সমস্ত যা কিছু পার্থিব চাওয়া, যা কিছু কামনা, সেই সমস্তকে সংযত করে রেখেছিলেন, বা রাখতে বাধ্য হয়েছিলেন, যাই বলুন না কেন। তার প্রয়োগ করার ফলে অঙ্গরাজ্য বৃষ্টিতে ভেসে গেল। অঙ্গরাজ্যে এই যে দীর্ঘ অভিশাপ, দেবতাদের অভিশাপ, ইন্দ্রের অভিশাপ, সেই অভিশাপ দূর হয়ে গেল। তো প্রজারা তো অসম্ভব, মানে খুশি বললে খুব কম বলা হয়, প্রজারা তো মানে যাকে বলে ফেটে পড়ছে আনন্দে। তো রাজা
ঋষ্যশৃঙ্গর কাছে এলেন, এসে বললেন যে আপনি বলুন আপনি কি দক্ষিণা নেবেন। ঋষ্যশৃঙ্গ, যিনি জীবনে কখনো নারী দেখেননি, তারপরে এই নর্তকীরা তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এখানে চলে এসেছে। তারপরে শান্তার সাহচর্য পেয়েছেন তিনি, সব সময় তার কাছে কাছে আছে শান্তা, তাকে কিছু চাইতেও হচ্ছে না। কেমন করে যেন শান্তা তার মনের খবর জানতে পেরে গিয়ে ঋষ্যশৃঙ্গর কাছে তার যা কিছু চাওয়া সেটা এগিয়ে দিচ্ছে। শান্তাকে তিনি মনে মনে ভালোবেসে ফেলেছেন। তো তিনি বললেন, মহারাজ যদি দক্ষিণা দেবেন বলে স্থির করে থাকেন, তাহলে আপনি রাজকুমারী শান্তাকে আমায় দিন। আর এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে, এর চেয়ে ভালো প্রস্তাব আর কি হতে পারে। রাজা, সেই সঙ্গে প্রজারা, মন্ত্রী, সভাসদ যারা ছিলেন, তারা একবারে সোল্লাসে চিৎকার করে উঠলেন, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঋষ্যশৃঙ্গের মতন একজন মানুষ, তিনি রাজার জামাতা হবেন, তিনি ভবিষ্যতে এই রাজ্যের অধিকারী হবে, এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে। সকলে খুব উল্লাস করে, যাই হোক, সোজা কথায় ঋষ্যশৃঙ্গের সঙ্গে রাজকুমারী শান্তার বিয়ে হয়ে গেল। এইখানে আমি আপনাদের একটা কথা বলি। কথাটা হচ্ছে, এই যে গল্পটা, যে একজন বনচারী, একজন তপস্বী তরুণ, তিনি কখনো নারী সঙ্গ করেননি, তিনি কখনো জাগতিক যা কিছু ক্ষয়, সেই কোনো ক্ষয়ের মধ্যে তিনি যাননি, তাকে নিয়ে আসা হলো এবং তার সূত্র ধরে অনাবৃষ্টি দূর হয়ে গেল। এই তো গল্প। এবারে ভেবে দেখুন তো, এই যে বৃষ্টি হয়, ফসল ফলে, তার ভেতরের গল্পটা কি? আমি যদি ধরে নিই যে মাটি, শস্যক্ষেত্র, সে যেন নারীর মতন, সে অফলা হয়ে আছে, সে শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি আসে ওপর থেকে, আকাশ থেকে এসে পড়ে, তার ফলে মাটিতে শস্য হয়। এটাই আদিম মানুষের ধারণা। অর্থাৎ ঋষ্যশৃঙ্গ যেমন করে শান্তার ওপরে উপগত হলেন, ঠিক তেমনি করে বৃষ্টি উপগত হয় জমির ওপর। তারই যেন একটা রূপক চেহারা গল্পের আকারে এই ঋষ্যশৃঙ্গ এবং শান্তার সম্পর্কের মধ্যে এবং অনাবৃষ্টি দূর হওয়ার মধ্যে দিয়ে প্রকাশিত হলো। আমার তো এইরকমটা মনে হয়। যাই হোক, আমরা গল্পের অন্যদিকে যাই এবার। বিভাণ্ডক, তিনি তো খাবার দাবার সংগ্রহ করে এসে আশ্রমে এসে দেখলেন কি আশ্রমে ঋষ্যশৃঙ্গ নেই। এবং শুধু তাই নয়, বুদ্ধদেব বসুর সংলাপে অসাধারণ সব বলা আছে যে ছিন্ন মালা পড়ে রয়েছে, কেমন একটা অন্য রকমের গন্ধ, ভোগের গন্ধ, নাগরিক গন্ধ। বিভাণ্ডক কিছু বুঝতে পারছেন না। পরেরটা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। শেষ কথা শুরু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিভাণ্ডক তো নানান জায়গায় খুঁজছেন, পাচ্ছেন না ঋষ্যশৃঙ্গকে। তো খুব মন খারাপ হয়ে গেছে। মানে ছেলেটা তো বাইরের জগৎ সম্পর্কে কিচ্ছু জানে না, কোথায় চলে গেল বা কে তাকে ভুলিয়ে নিয়ে চলে গেল, সেখানে কি হলো না হলো কিচ্ছু বুঝতে পারছেন না। খুব মন খারাপ করে নিজের আশ্রমে চুপ করে বসে আছেন। তো এর মধ্যে বিয়ে হয়ে গেছে ঋষ্যশৃঙ্গের সঙ্গে শান্তার। নতুন বউকে নিয়ে তো ঋষ্যশৃঙ্গ তার বাবার সঙ্গে দেখা করতে যাবেন। তিনি গেলেন। বিভাণ্ডক চুপ করে বসে রয়েছেন আশ্রমে, মন খারাপ করে। হঠাৎ ঋষ্যশৃঙ্গ সঙ্গে একটা মেয়ে। তো বিভাণ্ডক তো দেখে এবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। কি ব্যাপার, এই কি অনাচার তোমার? তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি সঙ্গে করে কাকে এনেছো? এ কে? তো ঋষ্যশৃঙ্গ বোঝাবার চেষ্টা করলেন বিভাণ্ডকের রাগ কমছে না। কিন্তু শান্তা, সে তো নামেও শান্তা, কাজেও শান্তা, স্বভাবেও শান্তা। সে খুব শান্তভাবে ধীরে সুস্থে আস্তে 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 বিভাণ্ডকের মন গলে গেল। শান্তার পরিচর্যায় তিনি খুশি হলেন এবং এইভাবে নববধূকে তিনি ঘরের মধ্যে আহ্বান করে নিয়ে এলেন। শ্বশুরের মন জয় করে ফেলল শান্তা। বিভাণ্ডকের আশ্রমেও শান্তি ফিরে এলো। এই পর্যন্তই থাক পুরাণ চিরন্তন আজকের মতো। আবার
এরপরে দশরথের কথা বলবো। দশরথের কি হলো এখন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, ঈশ্বর ব্যক্ত ও অব্যক্ত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রবন্ধের নাম ঈশ্বর ব্যক্ত ও অব্যক্ত। যাকে তোমরা ব্যক্তিত্ব ভাবাপন্ন ঈশ্বর বলো, আমার ধারণা তিনি এবং নৈর্ব্যক্তিক সত্তা একই কালে সাকার ও নিরাকার। আমরাও ব্যক্তিত্ব সম্পন্ন নৈর্ব্যক্তিক সত্তা। কথাটি নিরপেক্ষভাবে ব্যবহার করলে আমরা অব্যক্ত, আর আপেক্ষিকভাবে ব্যবহার করলে আমরা ব্যক্ত। তোমরা প্রত্যেকেই বিশ্ব সত্তা, সকলেই সর্বব্যাপী। শুনলে প্রথমটা মাথা ঘুরে যায়, কিন্তু আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি এ কথা যতখানি সত্য, ওই কথাও ততখানি সত্য। আত্মা সর্বব্যাপী না হয়ে পারে কি করে? আত্মার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, বেদ নেই, জড়ের কোনো ধর্মই আত্মায় নেই। আমরা সবাই যদি আত্মা হই তাহলে দেশ, স্পেস দ্বারা পরিচ্ছিন্ন হতে পারি না। দেশ দেশকেই সীমাবদ্ধ করতে পারে, জড় জড়কে। আমরা যদি শরীরে আবদ্ধ থাকতাম তাহলে আমাদের জড় বস্তুই হতে হতো। শরীর, আত্মা সবকিছুই জড় হতো। শরীরে বাস করা, আত্মাকে শরীরে আটকে রাখা প্রভৃতি কথাগুলি শুধু সুবিধার জন্য ব্যবহৃত হতো। এর অতিরিক্ত এদের কোনো অর্থ থাকতো না। তোমাদের অনেকেরই মনে আছে আত্মার কি সংজ্ঞা আমি দিয়েছি। প্রত্যেকটি আত্মা হচ্ছে এক একটি বৃত্ত, একটি বিন্দুতে যার কেন্দ্র এবং যার পরিধি কোথাও নেই। কেন্দ্র হচ্ছে শরীরে, সেখানেই সব কর্মশক্তি প্রকাশিত। তোমরা সর্বব্যাপী, তবে সত্তা চেতনা একটি বিন্দুতে ঘনীভূত। সেই বিন্দুটি কিছু জড় কণা সংগ্রহ করে সেগুলিকে আত্মপ্রকাশের যন্ত্রে পরিণত করেছে, যার মাধ্যমে সত্তা নিজেকে প্রকাশ করে। তাকে বলে শরীর। তাহলে তুমি সর্বত্র আছো। যখন একটি শরীর বা যন্ত্র আর কাজ করতে পারে না, তখন শরীরের কেন্দ্র তুমি সরে যাও, আবার নতুন স্থূল বা সূক্ষ্ম জড় কণা সংগ্রহ করে তাদের মাধ্যমে আবার কাজ করতে থাকো। এই হলো মানুষ। তাহলে ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছেন একটি বৃত্ত যার পরিধি কোথাও নেই এবং যার কেন্দ্র সর্বত্র। এই বৃত্তের প্রতিটি বিন্দু চেতন ও সক্রিয়। সীমাবদ্ধ আত্মা আমাদের সঙ্গে সমানে কাজ করে চলেছে। আমাদের শুধু একটি চেতন বিন্দু, সেই বিন্দু একবার এগিয়ে চলেছে, একবার পিছিয়ে যাচ্ছে। বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায় শরীর যেমন অতি ক্ষুদ্র, ঈশ্বরের সঙ্গে তুলনায় বিশ্বব্রহ্মাণ্ড তেমনি নগণ্য। আমরা যখন বলি ঈশ্বর কথা বলছেন, তখন তার অর্থ তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মাধ্যমে বলছেন। আমরা যখন বলি তিনি দেশ কালের সীমার অতীত, তার অর্থ তিনি ব্যক্তিত্ব শূন্য সত্তা। এই উভয়ই এক সত্তা। একটি দৃষ্টান্ত দিই। আমরা ওখানে দাঁড়িয়ে সূর্যকে দেখছি। মনে করো তুমি সূর্যের দিকে এগিয়ে চলেছ। কয়েক হাজার মাইল কাছে গিয়ে দেখবে আর এক সূর্য, অনেক বড়। সবশেষে দেখবে প্রকৃত সূর্য লক্ষ মাইল জুড়ে। এখন এই যাত্রাটিকে কয়েকটি স্তরে ভাগ করা যাক। প্রত্যেক স্তর থেকে ছবি তোলা হলো। প্রকৃত সূর্যেরও ছবি তুলে নিয়ে ফিরে এসে সবগুলি তুলনা করো। মনে হবে প্রত্যেকটি পৃথক। প্রথম দেখা গিয়েছিল একটি ছোট লাল গোলাকার পদার্থ, এবং শেষে দেখা গেল লক্ষ মাইল ব্যাপী বিরাট প্রকৃত সূর্য। দুটি একই সূর্য। ঈশ্বর সম্বন্ধেও তাই। অসীম সত্তাকে আমরা দেখছি বিভিন্ন স্থান থেকে, মনের বিভিন্ন স্তর থেকে। নিম্নতম মানুষ দেখছে তাকে পূর্বপুরুষ রূপে। দৃষ্টি যখন আরো বড় হলো, তখন তাকে দেখছে একটি গ্রহের নিয়ন্তা রূপে। দৃষ্টি আরো ব্যাপক হলে মানুষ বুঝতে পারে তিনি বিশ্বের নিয়ামক। সর্বোচ্চ মানব অনুভব করেন তিনি আমাদের স্বরূপ। ঈশ্বর সর্বদা একই। তাকে যে বিভিন্ন ভাবে বোধ হয়, তার কারণ দৃষ্টির প্রভেদ ও তারতম্য। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথা আবৃত। এরপর 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথা আমৃত থেকে পাঠ। ঠাকুর বলছেন,
অন্যরা শুনছেন, অন্যরাও কথা বলছেন, ঠাকুর শুনছেন, এবং তাই নিয়ে আলাপ আলোচনা চলছে। সবটাই ঈশ্বরীয় ভাবের কথা, সবটাই আধ্যাত্মিক কথা। যেমন সাকার নিরাকার নিয়ে কথা হচ্ছিল, সে তো বলেছি আপনাদের। তার সূত্র ধরে ঠাকুর বলছেন সুখ দুঃখের কথা উঠে পড়েছে। তো মাস্টারমশাই শ্রীম তিনি বলছেন তা কেন হবে, সুখ বোধ হলেই দুঃখ, আপনি সুখ দুঃখের অতীত। তাহলে এই যে একটা কথা আছে না, চক্রবৎ সবকিছু পরিবর্তিত হচ্ছে, সুখ এবং দুঃখ যেন চক্রবৎ ঘুরছে, চাকার মতন করে ঘুরছে। সুখ আসছে, সুখ চলে যাচ্ছে, দুঃখ আসছে, দুঃখ চলে যাচ্ছে, সুখ আসছে। ওই গানে আছে যে সুখ দুঃখ দুটি ভাই, একজন চলে গেল আরেকজন এলো, সে চলে গেল আরেকজন এলো। জীবনে তো এইটাই হয়। এবং এই যে না আর হ্যাঁ, এই দুটো পাশাপাশি আছে। মানে যদি হ্যাঁ না থাকতো তাহলে নাও থাকতো না, যদি আলো না থাকতো তাহলে অন্ধকারও থাকতো না, যদি ভালো না থাকতো তাহলে মন্দও থাকতো না। এ তো খুব সোজা কথা। আমরা এই যে হ্যাঁ আর না, ভালো আর মন্দ, আলো আর অন্ধকার, এ দুইয়ের মধ্যে চক্র খাচ্ছি যাকে বলে, তো সেইটে আমরা কোনোটাকে ভালো বলে মনে করছি, কোনোটাকে খারাপ বলে মনে করছি, কোনোটাকে ঠিক বলে মনে করছি, কোনোটাকে বেঠিক বলে মনে করছি। এই মনে করার মধ্যে দিয়ে আমাদের যে জীবনের চক্র সেটা প্রবাহিত হয়ে আসছে। কিন্তু এমনটা যদি হয়, ভালো নেই মন্দও নেই, আলো নেই অন্ধকারও নেই, ন্যায়ও নেই অন্যায়ও নেই, কোনটা ভালো কোনটা মন্দ সে তো আমরা ঠিক করেছি, কোনটা ন্যায় কোনটা অন্যায় সে তো আমরা ঠিক করেছি, কোনটা আলো কোনটা অন্ধকার সে তো আমরা ঠিক করেছি। যদি ধরে নেওয়া যায় যে এগুলো কিচ্ছু নেই, তাহলে কিরকম হয়? সুখ বোধ হলেই দুঃখ। তো ঠাকুর সম্পর্কে বলছেন মাস্টার যে আপনি সুখ দুঃখের অতীত, আপনার কাছে সুখও নেই দুঃখও নেই। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই আলোচনায়। কেন সে কথা একটু পরেই জানতে পারা যাবে। তো ঠাকুর বলছেন যে হ্যাঁ, আর আমি দেখছি বাজিকর আর বাজিকরের খেলা, বাজিকরই সত্য, তার খেলা সব অনিত্য, স্বপ্নের মতো। এই যে জীবনে নানান রকমের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমি যাই, আমি তো দুঃখ পাই, আমি তো কষ্ট পাই, আমি যন্ত্রণা পাই, আবার আমি আনন্দ পাই, আমি সুখ পাই, এসব কিছু পাই। কিন্তু ওপর থেকে কেউ একজন এইগুলোর মধ্যে দিয়ে আমাকে পার করে দিচ্ছেন খেলা হিসেবে। যদি এই খেলা হিসেবে তিনি পার করে দিচ্ছেন এটা ধরে নেওয়া যায়, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। দুঃখের দিনে যদি ধরে নেওয়া যায় যে হ্যাঁ তিনি দুঃখ দিয়েছেন তার খেলা, সুখের দিনে যদি ধরে নেওয়া যায় হ্যাঁ তিনি সুখ দিয়েছেন তার খেলা, তাহলে সুখ আর দুঃখ কোনোটাই গায়ে লাগে না। এইটা যেমন একটা ঘটনার কথা বলছেন, যে তার আগে বলি যে ঠাকুর বলছেন যখন চণ্ডী শুনতাম তখন ওইটি বোধ হয়েছিল, এই শুম্ভ নিশুম্ভ জন্ম হলো, আবার কিছুক্ষণ পরে শুনলুম বিনাশ হয়ে গেল। কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো ঠাকুর কি বলছেন, বলছেন যে যখন চণ্ডী শুনতাম তখন ওইটা মনে হয়েছিল যে এই শুম্ভ নিশুম্ভ জন্ম হলো, আবার কিছুক্ষণ পরে শুনলাম বিনাশ হয়ে গেল। আমরা যখন কোনো একটা কাহিনী শুনি তখন তার মধ্যে একটা বিশাল জীবনকে একটা ছোট্ট খোপের মধ্যে পুরে দেওয়া হয় না, যে এই হলো তারপরে এই হলো তারপরে এই হলো তারপরে এই হলো তারপরে এই হলো, 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে আমরা গোটা জীবন একটা হয়তো জানতে পেরে গেলাম, বা জীবনের একটা খুব বড় অংশ যেটা অনেক দিন ধরে ঘটে চলেছিল, যেটা অনেক দিন ধরে ঘটে চলার কথা, সেটা জানতে পেরে গেলাম। তো এই যে যখন এই রকম করে দেখি তখন আমি তো সেই জীবনের মধ্যে প্রবেশ না করে আমি যেন একটু উপরের তলা থেকে দেখি। অনেক অফিসে দেখবেন কিরকম হয় যে ধরুন একটা বড় ঘর, হ্যাঁ বিশাল বড় একটা ঘর,
সেই ঘরের মধ্যে অনেকে বসেন, অনেক অফিসার টফিসার বসেন, তাদের ছোট 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 সব ঘর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, চার কোনা ছোট 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 ঘর, এবং সেই ঘরের যে দেওয়াল, সেই দেওয়ালটা ধরুন 7 ফুট উঁচু বড় জোর, কি 6 ফুট উঁচু বড় জোর। বসে থাকা অবস্থায় তাকে দেখতে পাওয়া যাবে না, তিনি দাঁড়িয়ে উঠে হয়তো এদিক ওদিক তাকিয়ে কাউকে ডাকতে পারেন, এই এদিকে শোনো তো, এই ফাইলটা নিয়ে যাও, এরকম বলতে পারেন। আজকাল অবশ্যই ফাইল নিয়ে যাওয়ার ব্যাপারটা উঠেই গেছে, এখন তো সব মেল করে দেয়। যাই হোক, একটু জল দিয়ে যাও তো, একটু চা দিয়ে যাও তো, এরকম হতে পারে। তো জীবনটা এইরকম অনেকগুলো ছোট 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 ঘর দিয়ে তৈরি। একটা ঘরের থেকে আরেকটা ঘরে যাচ্ছি, সুখের ঘর থেকে দুঃখের ঘরে যাচ্ছি, দুঃখের ঘর থেকে আবার সুখের ঘরে যাচ্ছি, এইরকম করে চলছে। কিন্তু আমি যদি একটু ওপর থেকে দেখি, ছাদের ওপর থেকে, মানে ওপরের দেওয়ালটা থেকে আমি নিচের দিকে তাকিয়ে দেখছি, তখন তো আমি সবটাই দেখতে পাচ্ছি, সবটাই দেখতে পাচ্ছি, খোপগুলো দেখতে পাচ্ছি, কিন্তু সবটাই, কোন খোপে কে আছেন, কি করছেন, সবটাই আমি দেখতে পাচ্ছি। তো সেই রকম করে আমি যখন চণ্ডী পড়ছেন ঠাকুর, তখন সেই চণ্ডী পাঠের মধ্যে দিয়ে এই জন্মালো, এই হলো, যুদ্ধ হলো, তারপর মরে গেল, এই সমস্তটা এক লপ্তে দেখা হয়ে গেল। এইটা হচ্ছে আসলে জীবন। কোনো কোনো মানুষ, তারা খুব মহৎ মানুষ, আমাদের মতো নন, তারা জীবনকে এইরকম সামগ্রিকতায় দেখতে পান, আমরা দেখতে পাই না। এই হচ্ছে আসল কথা, গোড়ার কথা। মাস্টার বলছেন যে আমি কালনায় গঙ্গাধরের সঙ্গে জাহাজে করে যাচ্ছিলাম, জাহাজের ধাক্কা লেগে এক নৌকো লোক 20-25 জন ডুবে গেল, স্টিমারের তরঙ্গের ফেনার মতো জলে মিশিয়ে গেল। এই তো বাজিকরের খেলা। বাজিকর খেলা দেখলেন, তাদের ওই রকম করে মেরে ফেলে। এইখানে আমি একটা কথা বলবো আপনাদের, রবীন্দ্রনাথের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে একটু গান শুনে নি, তারপর রবীন্দ্রনাথের কথা বলবো বলেছিলাম আপনাদের, সেটাও একটা দৃষ্টিভঙ্গি আমি বলি আপনাদের। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ মানসী বলে তার একটা কাব্যগ্রন্থ আছে, সেইখানে এরকম একাধিক কবিতা রয়েছে। তার মধ্যে একটা গল্প রয়েছে, যে গল্পটার সঙ্গে মাস্টারমশাইয়ের এই গল্পের মিল আছে খুব। একটা কবিতা, তার নাম সিন্ধু তরঙ্গ। পুরীতে সমুদ্র যাত্রা করেছিলেন কিছু মানুষ, তা পুরীতে জাহাজ ডুবি হলো, সকলে মারা গেলেন। এই খবরটা পেয়ে রবীন্দ্রনাথ এই কবিতাটা লেখেন, এবং তাতে যে কথাটা বলেন সেটা হচ্ছে যে এই যে এতজন মারা গেলেন, ঈশ্বর আছেন কি নেই আমার বিষম সংশয়। খুব সংশয়ের মধ্যে পড়ে গেছেন রবীন্দ্রনাথ। সেটা 1890 সালের কাছাকাছি কোনো সময়ের ঘটনা, অর্থাৎ তখন রবীন্দ্রনাথের বয়স ওই 61-তে জন্ম, 71-81, এই 30 বছর বয়স মোটামুটি। তো এই 30 বছর বয়সে তিনি একটা সংশয়ের মধ্যে পড়েছেন, যে দয়া আছে দয়া নাই বিপুল সংশয়। কিন্তু ঠাকুর কি বলছেন, এ সমস্তটাই বাজিকরের খেলা। এবং আমরা যে এইটা কি খারাপ হলো, কি নিষ্ঠুর একটা ঘটনা ঘটলো, কি এই যে ট্রেন অ্যাক্সিডেন্টে কিছুদিন আগে এরকম সব কত মানুষ মারা গেলেন, কিন্তু এটা আমাদের কাছে মনে হচ্ছে যে কি সাংঘাতিক, কি কষ্টের, এসব মনে হচ্ছে। বাজিকর এইটা নিয়েই খেলা খেলছেন, তার কারণ এই সুখ দুঃখ এই সমস্তটাকেই তিনি একটা ওপরের জায়গা থেকে দেখছেন। এই সূত্র ধরেই এই প্রশ্নটা উঠে পড়ে, যে প্রশ্নটা রবীন্দ্রনাথ করছেন তার সূত্র ধরেও বটে। আচ্ছা, যে বাজি দেখে তার কি দয়া থাকে, তার কি কর্তৃত্ব বোধ থাকে? কর্তৃত্ব বোধ থাকলে তবে তো দয়া থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, ভেবে দেখুন। কর্তৃত্ব বোধ থাকলে তবে তো দয়া থাকবে। তার উপরে আমার কোনো একটা জায়গায় একটা অধিকার আছে, কোনো একটা জায়গায় আমার এক ধরনের একটা 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 এইরকমটা হতে পারে, এইরকমটা হওয়ার কথা, এই যে বোধটা আছে, এই বোধটা মানে তার সম্পর্কে আমার মনের মধ্যে একটা কর্তৃত্বের বোধ, এইটা নেই আমার। ধরা যাক আমাদের নিজেদের ক্ষেত্রেও হতে পারে, এই যে আমি
কত রকম, প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণী চির আঁখি মুদিতেছে। সে কাহার খেলা? আমার প্রত্যেকটা পা ফেলায় কত কত অদৃশ্য সব প্রাণী মরে যাচ্ছে। তাদের সম্পর্কে আমার কোনো বোধ নেই। কর্তৃত্ব মানে তো বোধ, এই বোধটা নেই। তো যে বাজি দেখে তার কি এই বোধটা থাকে? যদি বোধটা না থাকে তাহলে তো দয়াও থাকবে না। আমি যে পা ফেলে প্রত্যেক পলকপাতে লক্ষ কোটি প্রাণীকে মেরে ফেলছি, চোখের একবার পলক ফেললাম, তাতে তাদের সম্পর্কে আমার বোধ নেই, সেই জন্য তাদের সম্পর্কে আমার কোনো দয়াও নেই। আজকের মতো এই পর্যন্তই থাক। কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, এবং সেই সঙ্গে তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি, হুগলি থেকে। তমাল বাবুর চিঠি পড়ে শোনাবো আপনাদের। পত্রের প্রথমে আপনাকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার, আর শরণাগত পরিবারের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কোনো বিষয় ভিত্তিক পত্র নয়, আমার মনের কিছু কথা আপনাকে লিখে পাঠালাম। যদি পাঠযোগ্য হয় পাঠ করবেন, সকলে শুনতে পাবেন, জানতে পারবেন আমার মনের কিছু কথা। আর যদি পাঠ না হয় তাহলেও দুঃখ নেই। আমার প্রিয় মানুষ, আমার প্রিয় বন্ধু, আমার সুখ দুঃখের সাথী, খুব কাছের মানুষ তো জানতে পারলো, তাতেই আমি খুশি হব, মনে মনে আনন্দ পাব। মানুষের জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ একরকম ভাবে কাটে না। সে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যাই হোক, সর্বত্রই পরিবর্তন হতে থাকে। কখনো দিন কাটে সুখে, কখনো কাটে দুঃখে, কখনো আসে সচ্ছলতা, আবার কখনো দেখা দেয় দারিদ্র। কখনো থাকে প্রাচুর্য, তো কখনো আবার অভাব অনটন আসে। কখনো ভোগ করে সুস্থতা, কখনো আক্রান্ত হয়ে পড়ে রোগ শোকে। কখনো দেখা দেয় সুদিন, আবার কখনো আসে দুর্দিন। কখনো আসে বিজয়, আবার কখনো আসে পরাজয়। কখনো আসে সম্মান, তো আবার কখনো লাঞ্ছনা। তাই আনন্দে উচ্ছ্বসিত না হয়ে অথবা দুঃখে কখনো ভেঙে না পড়ে এগিয়ে চলার পথে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। ঈশ্বরের কৃপায়, ঠাকুরের দয়ায় পথের সব বাধা বিপত্তি দূরে সরে যাবে। হে ঠাকুর, হে ঈশ্বর, জগজ্জননী মা, আমাকে চিন্তা শক্তি দাও, এগিয়ে যাওয়ার বল দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, ভালোবাসা দাও। নমস্কারান্তে, তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট, ডানকুনি, হুগলি। হ্যাঁ, আপনি যে কথাগুলো লিখেছেন সেগুলো খুব চিরায়ত কথা বলতে যা বোঝায় সেই রকম চিরায়ত কথা, এবং খুব সুন্দর করে লিখেছেন, সত্যি তো তাই। এবং এই যে আমার পড়তে পড়তে মনে হচ্ছিল যে এই যে আমি কথামৃত থেকে পাঠ করি, তার মধ্যেও কিন্তু এই কথাগুলোই বলা আছে। এই যে আমাদের শাস্ত্রে রয়েছে এরকম অজস্র কথা রয়েছে। সুখে বিগত স্পৃহ, দুঃখে অনুদ্বিগ্ন মনা হয়ে থাকা, এই যে উপদেশ, আপনি তারই একটা আপনার মতন করে তার একটা রূপ আমাদের সামনে মেলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ তমাল বাবু। এবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। বাইরে দূরে, তাহলে আমরা এসে পড়েছি কামারপুকুরে। এইবার যেটা ভাববার তা হলো কোন জায়গা থেকে আমাদের দর্শন শুরু করব। না না, বললাম বটে ভাববার, কিন্তু আসলে তো ভাববার তেমন কিছু নেই। কামারপুকুরে গিয়ে প্রথমেই যেখানে যেতে মন চাইবে সেটা হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটে। তাহলে দেরি করে লাভ কি, চলুন সেই দিকেই যাওয়া যাক। শ্রী রামকৃষ্ণদেব যখন এই ধরাধামে আবির্ভূত হন তখন কামারপুকুর ছিল নিতান্ত গ্রাম। সে তো বহুদিন আগের কথা, ধরুন আজ থেকে তা প্রায় 188-90 বছর আগেকার কথা। পৃথিবীর কথা বাদ দিন, আপনার চারপাশের জগৎ কি দ্রুত বদলে যাচ্ছে তা তো নিশ্চয়ই আপনার চোখে পড়ে।
মাথা ঘুরে যায় ভাবতে গেলে। এই 180-90 বছরের পুরনো একটা গ্রাম, এবং বিশেষ করে যে গ্রাম হয়ে উঠেছে এই দেশের তো বটেই, বিদেশি মানুষদের কাছেও পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রগুলির একটি, তা যে এর মধ্যে আগা পাশতারা বদলে যাবে সে তো বুঝতেই পারা যায়। এখন এই কামারপুকুরে পাকা রাস্তা, আধুনিক সব সুযোগ সুবিধে। তবে একটা কথা বলতেই হবে, এই যে শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম ভিটে, এ তো শ্রী রামকৃষ্ণ মিশন তাদের তত্ত্বাবধানে রেখেছেন, এবং তাদের যে কোনো মন্দির, যে কোনো ধর্মস্থান, যে কোনো উদ্যোগ আমরা সবাই জানি একেবারে পরিচ্ছন্নতায় একেবারে ঝকঝক করে সব সময়। এখানেও তাই। বাইরের রাস্তা থেকে তাকিয়ে দেখলেন একটা তোরণ, বলা বাহুল্য এই তোরণ অনেক পরে তৈরি হয়েছে। ঠাকুর যখন জন্মান তখন তো এসবের কোনো চিহ্ন থাকার কথা নয়। রামকৃষ্ণ মিশনের নিজস্ব স্থাপত্য শৈলী আর রঙে সাজানো সেই তোরণ, তার মাথার উপরে লেখা আছে, কি লেখা আছে বলবো, কিন্তু তার আগে একটু গান শুনে নি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, তারপর তোরণের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর গায়ে কি লেখা রয়েছে তরুণের মাথার উপরে? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন বাইরে দূরে একেবারে অন্তপর্ব। লেখা রয়েছে রামকৃষ্ণ মঠ, কামারপুকুর। তার মানে ঠাকুরের জন্ম ভিটে এখন শ্রী রামকৃষ্ণ মঠ হয়ে উঠেছে। তো তরুণ বলুন বা আজকের ভাষায় গেট বলুন, পার হয়ে এগিয়ে গেলেন মঠের ভেতরে। অনেকখানি জায়গা, নিশ্চয়ই অতখানি জায়গা জুড়ে ঠাকুরের ঘর ভিটে ছিল না। চারপাশে বেশ গাছপালা, সবুজ হয়ে আছে জায়গাটা। কিন্তু কোথায় কোথায় যাবেন, কি কি দেখবেন? দর্শনের সময় কিছু বাধা আছে কি? হ্যাঁ, আমরা সব প্রশ্নের উত্তরেই হ্যাঁ বলতে পারবো। এই যে মঠ, এর মধ্যে দ্রষ্টব্য স্থান কি কি আছে তা গেটের বাইরে খুব বড় করে ম্যাপ এঁকে একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছে। মনের মধ্যে সেই ছবিটাকে বাঁচিয়ে রেখে এগিয়ে চলুন। আর মন্দির দর্শনের সময় সেটাও ঠিক করে দেওয়া আছে। বছরে দুবার দুটো আলাদা সময়ে দর্শন করা যাবে। একটা নোটিশ বোর্ড দেওয়া আছে, সেখানে বাংলা এবং ইংরেজিতে যা লেখা রয়েছে, মানে ইংরেজিটা বাদ দিন, আমি বাংলায় যা লেখা আছে সেইটা পড়ে শুনিয়ে দিই। শ্রী রামকৃষ্ণ মঠ, কামারপুকুর। মন্দির দর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর, তার মানে গরমকাল, সকাল 6টা থেকে 11:30, বিকেল 4টে থেকে রাত্রি 9টা। আর শীতকাল ধরা হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। মন্দির দর্শনের সময় কি? সকাল 6:30 থেকে 11:30, বিকেল বেলা 3:30 থেকে 8:30। সময়ের খুব সামান্য পরিবর্তন, কিন্তু সেটাও স্পষ্ট করে ঘোষণা করে দেওয়া আছে। প্রথমে কি দেখা যায় একটা কথা বলি, চলুন একটা আম গাছ দেখতে যাই। আম গাছ, এবং সেই গাছটার চারপাশ একেবারে লোহার জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। দেখলে দূর থেকে দেখো, কাছে গিয়ে ছোঁয়া চলবে না। মোটামুটি ধরুন 170 বছর আগে গদাধর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছেলে এই আম গাছটি নিজের হাতে পুঁতেছিলেন। সেই গাছ এখন কত বড় হয়ে উঠেছে, কত দিকে ডালপালা মেলে দিয়েছে আকাশে। এই গাছটির সামনে দাঁড়িয়েই আজকের শরণাগত শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা পড়ি, রবীন্দ্রনাথের কবিতা। স্পষ্ট মনে জাগে 30 বছর আগে, তখন আমার বয়স 25। কিছুকালের তরে এই দেশেতেই এসেছিলেন, এই বাগানের ঘরে। সূর্য যখন নেমে যেত নিচে, দিনের শেষে ওই পাহাড়ে পাইন শাখার পিছে
নীল শিখরের আগায় মেঘে মেঘে আগুন বরণ কিরণ রইত লেগে। দীর্ঘ ছায়া বনে বনে এলিয়ে যেত পর্বতে পর্বতে। সামনের ওই কাঁকড় ঢালা পথে দিনের পরে দিনে ডাক পিয়নের পায়ের ধ্বনি নিত্য নিতেম চিনে। মাসের পরে মাস গিয়েছে, তবু একবারও তার হয়নি কামাই কভু। আজও তেমনি সূর্য ডোবে সেইখানেতেই এসে পাইন বনের শেষে। সুদূর শৈলতলে সন্ধ্যা ছায়ার ছন্দ বাজে ঝর্ণা ধারার জলে। সেই সেকালের মতোই তেমনি ধারা, তারার পরে তারা আলোর মন্ত্র চুপি চুপি শোনায় কানে পর্বতে পর্বতে। শুধু আমার কাঁকড় ঢালা পথে বহুকালের চেনা ডাক পিয়নের পায়ের ধ্বনি একদিনও বাজবে না। আজকে তবু কি প্রত্যাশা জাগলো আমার মনে। চলতে চলতে গেলেম অকারণে ডাকঘরে সেই মাইল তিনেক দূরে। দ্বিধা ভরে মিনিট 20 এদিক ওদিক ঘুরে ডাকবাবুদের কাছে শুধাই এসে, আমার নামে চিঠিপত্তর আছে? জবাব পেলেম, কই কিছু তো নেই। শুনে তখন নত শিরে আপন মনেতেই অন্ধকারে ধীরে ধীরে আসছে যখন শূন্য আমার ঘরের দিকে ফিরে, শুনতে পেলেম পিছন থেকে করুণ গলায় কে অজানা বললে হঠাৎ কোন পথিকে, মাথা খেও, কাল করো না দেরি। ইতিহাসের বাকিটুকু আঁধার দিল ঘেরি। 25 বছর বয়সকালের ভুবনখানির একটি দীর্ঘ শ্বাসে, যে ভুবনে সন্ধ্যা তারা শিউরে যেত ওই পাহাড়ের দূরে, কাঁকড় ঢালা পথের পরে ডাক পিয়নের পদধ্বনির সুরে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার।